গুড মর্নিং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন। আমি পামেলা, আমার চ্যানেল গল্পের ডালি বাই পামেলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি গতকাল থেকে পড়ছি সৈয়দ মুস্তাফা সিরাজের একটি রহস্য উপন্যাস কুয়াশার রং নীল। আজকে আপনাদের পড়ে শোনাবো এর পরবর্তী অধ্যায়। কর্নেলের আমাকে গল্প পড়তে অনুরোধ করেছিলেন শ্রী ময়ূক চ্যাটার্জি এবং শ্রীমতী উত্তরা সেন। এছাড়া ময়ূক চ্যাটার্জি আমাকে কর্নেলের আরও একটি গল্প পড়তে অনুরোধ করেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি আমি গল্পটা এখনও পর্যন্ত কালেক্ট করতে পারিনি। ওটা কালেক্ট করতে পারলেই আমি সেই গল্পটাও আপনাদের পড়ে শোনাবো। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, এছাড়া শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে যথারীতি থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন প্রতিদিন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, সেটা করলে আপনাদের জানতে সুবিধা হবে, আপনারা সময় করে পরে শুনেও নিতে পারবেন। এছাড়া আপনারা তো জানেন আমার চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে সবসময় দেওয়া থাকে, এবং কর্নেলের এর আগে আমি যে সমস্ত গল্প উপন্যাস পড়েছি তাও প্লেলিস্টে আপডেট করে দেওয়া আছে, এবং প্লেলিস্টের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা সেখান থেকে প্রয়োজন মতন এবং আপনাদের ইচ্ছা মতো আপনারা শুনতে পারবেন, এবং প্লিজ শুনবেন। তাছাড়া গল্পগুলো ধৈর্য ধরে পুরোটাই শুনবেন, না হলে আপনারা আগের ঘটনা পরের ঘটনা বুঝতে পারবেন না। তাছাড়া আগের এপিসোড শুনে তারপরে পরবর্তী এপিসোডটি শুনলে ভালো হবে। তাহলে চলুন আর দেরি করব না, সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি গল্প পাঠের আসরে। আজকের গল্প কুয়াশার রং নীল, অধ্যায় 2। হেস্টিংস থানায় পৌঁছাতে আধ ঘন্টার বেশি সময় লাগলো। সারা পথ ট্রাফিক জট। শীতের কলকাতা পেট থেকে তার সব মানুষজন এবং যানবাহনকে যেন রাস্তাঘাটে উগড়ে দেয়। থানার পাশে গাড়ি দাঁড় করাতে বলে কর্নেল বেরিয়ে গেলেন। বললেন, জয়ন্ত, দেরি হবে না, আমি এখনই আসছি। কৌতূহল চেপে বসে থাকতে হলো। কর্নেল ফিরলেন প্রায় মিনিট 20 পরে। গাড়িতে ঢুকে বললেন, পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তির কাছে পাওয়া জিনিসপত্রের একটা লিস্ট থানায় রাখার নিয়ম রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবৃতি এবং নাম ঠিকানা নেওয়াও নিয়ম, কিন্তু সব সময় যে মানা হয় নিয়ম সেটা অবশ্য নয়। ট্রাফিক সার্জেন্ট আব্দুল করিম দুর্ঘটনার প্রায় সাথে সাথে অকুস্থলে গিয়ে পড়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা তাকে বলেছিলেন যে একটা ট্রাকের ধাক্কায় মৃত্যু। কিন্তু প্রশ্ন হলো যে জগিং করছে যে ময়দানে সে কেন হঠাৎ রাস্তায় ট্রাকের মুখে পড়বে? এর একটা উত্তর করিম সাহেবের রিপোর্টে অবশ্য রয়েছে যে জয়দীপ জগিং করার পর তার গাড়ির দিকে যাচ্ছিলেন। ঘন কুয়াশা থাকা দৈবাত রাস্তায় নেমেই। না জয়ন্ত, এটা আমার কাছে ঠিক যুক্তিসঙ্গত ঠেকছে না। বডি ছিটকে গিয়ে ফুটপাতে পড়েছিল সেটা অবশ্য ঠিক, কিন্তু পরে শ্রীলেখা তার স্বামীর গাড়ির খোঁজ করলে সেখানে পুলিশ যায়। তখন উজ্জ্বল রোদ ফুটেছে, প্রায় বেলা 10টা। রাস্তার মাঝখানে খানিকটা রক্ত পুলিশ আবিষ্কার করেছিল। তার মানে হলো জয়দীপকে ট্রাকটা ধাক্কা মারে রাস্তার মাঝখানে। অথচ তুমি দেখো জয়ন্ত, জয়দীপের গাড়ি কিন্তু রাখা ছিল ময়দানের দিকের ফুটপাতের পাশে। ততক্ষণে গাড়িতে আমি স্টার্ট দিয়েছি এবং যেদিক থেকে এসেছি সেই দিকেই গাড়ি ঘুরিয়েছি। আমি চুপ করে আছি দেখে কর্নেল বললেন, জয়ন্ত, আমার পয়েন্টটা কি যুক্তিসঙ্গত নয়? তোমার কি মনে হচ্ছে? আমি বললাম, হ্যাঁ, একেই তো বলা হয় কর্নেল, ডাল মে কুছ কালা হ্যায়। কর্নেল হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার এই প্রবচনটি অবশ্য এই সময় লাগসই। আচ্ছা কর্নেল, জয়দীপের হাতে ঘড়ি ছিল কিনা পুলিশের লিস্টে কি নেই? না, ছিল না, এবং এটাও কিন্তু একটা পয়েন্ট। কারণ যারা নিয়মিত জগিং করে তারা সময় বেঁধেই কিন্তু করে। কাজে জয়দীপের হাতে একটা ঘড়ি থাকা অবশ্যই উচিত ছিল। তিনি নিয়মিত জগিং করতে আসতেন। শ্রীলেখার ইন্টারভিউতে কিন্তু কথাটা রয়েছে। আচ্ছা কর্নেল, আপনি কি আর কোথাও যাবেন? কর্নেল ব্যস্তভাবে বললেন,
একটা কাজ করো তো জয়ন্ত, রেস কোর্সের উল্টো দিকে মেঘালয় আবাসন রয়েছে, ওইখানে যাব। সেখানে কি? দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা সচরাচর ঝামেলা এড়ানোর জন্য ভুল নাম ঠিকানা দেয়, কিন্তু জয়দীপের দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন রিটায়ার্ড আইএএস অফিসার কিন্তু রয়েছেন। তিনি অবশ্য জগিং করতে যাননি, বয়স্ক মানুষ, গাড়ি করে রেড রোডে যান এবং ফুটপাতে ঘণ্টাখানেক হাঁটাচলা করে বাড়ি ফেরেন। দুর্ঘটনার সময় তিনি কাছাকাছি ছিলেন বলে জানা গেছে। মেঘালয় আবাসনের ভেতরে ঢুকে পার্কিং জোনে গাড়ি দাঁড় করালাম। কর্নেল সহাস্যে বললেন, এবার তুমি আমার সঙ্গে আসতে পারো। তোমার মুখ দেখে বুঝতে পারছি তুমি এখন প্রচণ্ড কৌতূহলী হয়ে উঠেছ। বিনা বাক্য ব্যয়ে নেমে আমি গাড়ি লক করলাম। কর্নেলের কথাটা ঠিক। প্রশ্নটা তীব্র হয়ে উঠেছে, কেন জয়দীপ মাঝ রাস্তায় গিয়েছিলেন? মেঘালয় আবাসনের বাড়িগুলো বহুতল। সিকিউরিটি অফিস রয়েছে। ব্লকের 6 তলায় লিফটে উঠে কর্নেল একটা অ্যাপার্টমেন্টের ডোরবেলের সুইচ টিপলেন। দেখলাম নেম প্লেটে লেখা রয়েছে AK ঘোষ IAS, ব্র্যাকেটে রিটায়ার্ড লেখা। একজন মধ্যবয়সী লোক দরজা খুলে অবাক চোখে কর্নেলের দিকে তাকালো। গৃহভৃত্য বলেই মনে হলো তাকে। কর্নেল তাকে নেম কার্ড দিয়ে বললেন, আমি মিস্টার ঘোষের সঙ্গে একটু দেখা করতে চাই, তুমি কার্ডটা দেখালেই হবে। সে একটু ইতস্তত করে বলল, আপনারা ভেতরে এসে বসুন স্যার। বসার ঘরে রুচির ছাপ রয়েছে। বইয়ের র্যাক, চিত্রকলা, টুকিটাকি ভাস্কর্য সুন্দরভাবে সাজানো। আমরা সোফায় বসার একটু পরে পায়জামা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ এসে সম্ভাষণ করলেন। অমায়িক কণ্ঠস্বরে ইংরেজিতে বললেন, বলুন কি করতে পারি আপনাদের জন্যে? এটা একটা কেতা। ভদ্রলোক কর্নেলের মুখোমুখি বসে কার্ডটার দিকে তাকিয়ে ফের বললেন, কর্নেল নীলাদ্রি সরকার, নেচারিস্ট। বাহ, আমারও একসময় নেচার বাতিক ছিল, যখন আমি নর্থ বেঙ্গলে ছিলাম। কর্নেল দ্রুত বললেন, আপনাকে একটু বিরক্ত করতে আসলাম। গত 14ই ডিসেম্বর ভোরে রেড রোডে পথ দুর্ঘটনায় এক ভদ্রলোক মারা যান। তো ওই সময় আপনি ঘটনাস্থলে তো ছিলেন? মিস্টার ঘোষ ভুরু কুঁচকে তাকিয়ে বললেন, হ্যাঁ ছিলাম, বাট এনিথিং রং? ইট ডিপেন্ডস। আপনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার। আই থিঙ্ক দ্য ভিকটিম ওয়াজ অ্যান আর্মি ম্যান। কর্নেল হেসে বললেন, না না মিস্টার ঘোষ, আমি ওনার ফ্যামিলি ফ্রেন্ড। আমি আপনার কাছে কিছু কথা জানতে এসেছি। সতর্ক হয়ে মিস্টার ঘোষ বললেন, কিন্তু আপনার উদ্দেশ্য না বললে আমি তো মুখ খুলতে রাজি নই। প্লিজ কিছু মনে করবেন না, কারণ পুলিশ এ পর্যন্ত আমার সঙ্গে কিন্তু কোনো যোগাযোগ করেনি। কিছু গণ্ডগোল থাকলে নিশ্চয়ই করত। কর্নেল আস্তে আস্তে বললেন, দেখুন, ভিকটিমের নাম হচ্ছে জয়দীপ ব্যানার্জি, একটা ট্রেডিং কোম্পানি ওনার ছিল। তার স্ত্রীর নামে কোম্পানির ওনারশিপ উইল করা রয়েছে, তাই জয়দীপের আত্মীয়রা গণ্ডগোল বাঁধাতে চাইছে। তাদের বক্তব্য হলো যে স্ত্রীর দুর্ব্যবহারেই জয়দীপ আসলে সুইসাইড করেছেন। আমারও সুইসাইড মনে হয়েছিল, কারণ সেই মাঠের দিক থেকে ছুটে এসে আমার প্রায় নাকে ডগা দিয়ে রাস্তায় নেমেছিল। ঘন কুয়াশা ছিল অবশ্য, কিন্তু আমার ইনস্টিংক্ট বলতে পারেন, ট্রাকের সামনে পড়া মাত্র মনে হয়েছিল যে সুইসাইড করলো নাকি লোকটা। তবে আমি পুলিশকে অবশ্য সে কথা বলাটা উচিত মনে করিনি। আপনি প্লিজ একটু ডিটেলসে বলুন। দেখুন কর্নেল সরকার, আমি কিন্তু কোর্টে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে রাজি নই। তবে যদি কোর্ট থেকে সমন আসে, আমি পুলিশকে যেটা বলেছি তার একটা বেশি কথাও কিন্তু আমি বলবো না। না না, সমন আসবে না। যদি আসে আপনি যা খুশি বলবেন, কিন্তু আমি প্রকৃত ঘটনাটা জানতে চাইছি। আচ্ছা বেশ, আর কি জানতে চান আপনি বলুন। আচ্ছা, বডি কোথায় পড়েছিল প্লিজ একটু ডিটেলসে বলুন। মিস্টার ঘোষ নির্লিপ্ত মুখে বললেন, আমি থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। ট্রাকটা খুব জোরে আসছিল। বডি কোথায় পড়ল সেই মুহূর্তে আমি লক্ষ্য করিনি।
পরে আমি দেখলাম যে আমার পিছনে কয়েক হাত দূরে ফুটপাতে বডিটা পড়ে রয়েছে। বেশ কিছু লোক ওখানে হাঁটা চলা এবং জগিং করছিল তখন। তারা দৌড়ে এলো। তারপর মিস্টার ঘোষ একটু চুপ করে থাকার পর ফের বললেন, প্রথমে একজন লোক বডিটাকে চিৎ করে শোয়াতে চেষ্টা করছিল। তার মাথার পিছনটা আমার চোখে পড়েছিল, লম্বা চুল, যাকে বলে হর্স টেলের মতো বাঁধা। হিপি বললে মনে বোধহয় ঠিক হবে। মাত্র কয়েক হাত দূরে, হ্যাঁ দূরের ঘটনা। পরনে হাফ স্লিভ ব্যাগি সোয়েটার, শুধু এইটুকুনি আমার মনে পড়ছে। আমি কিন্তু ভিড়ে ঢুকিনি। কর্নেল শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, হিপি? হ্যাঁ, আমি প্রতিদিন মর্নিং ওয়াক করি, মাঝে মাঝে হিপিদের আমি কিন্তু দেখতে পাই। আপনি বলছেন সে জয়দীপের বডি চিৎ করে শোয়ানোর চেষ্টা করছিল? হ্যাঁ করছিল মিস্টার সরকার। সেটা স্বাভাবিক। তারপর তো ভিড়ই জমে গেল। থ্যাঙ্কস মিস্টার ঘোষ, চলি আমরা। কর্নেল হঠাৎ উঠে দাঁড়ালেন এবং ঘর থেকে বেরুলেন। আমি ওকে অনুসরণ করলাম। লিফটের সামনে না গিয়ে উনি সিঁড়ি বেয়ে নামতে শুরু করলেন। গতিতে দ্রুততা ছিল। তাকে উত্তেজিত মনে হচ্ছিল। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, কর্নেল, তাহলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো দেখছি। মানে এটা তো একটা ভাইটাল ক্লু বলে মনে হচ্ছে। কর্নেল তুম্ব মুখে বললেন, হ্যাঁ, একটা ভাইটাল যোগসূত্র বলা উচিত। রুটি ছিনতাইকারী পাগল সেদিন ভোরে রেড রোডে কি করছিল কর্নেল? জগিং। আমি হেসে ফেলে বললাম, ব্যাট, কি বলছেন আপনি? পাগলরা জগিং করে নাকি? সার্জেন্ট আব্দুল করিমকে একজন প্রত্যক্ষদর্শী বলেছিল দুজনকে মাঠ থেকে দৌড়ে আসতে দেখেছে। তার সামনে দিয়ে ওরা ছুটে যায়। ভিকটিমের পিছনে লোকটার চুল দেখে সে তাকে হিপি ভেবেছিল। পরে আর হিপিটাকে ও দেখতে পায়নি। বোঝা যাচ্ছে হিপি টাইপ চেহারা ওর দৃষ্টি আকর্ষণ করেছিল। আচ্ছা কর্নেল, তার নাম ঠিকানা নিশ্চয় নেওয়া হয়েছিল? হ্যাঁ, বলে কর্নেল পকেট থেকে নোট বই বের করে বললেন, হ্যাঁ দাঁড়াও, নাম হচ্ছে, হ্যাঁ, বাবুয়া, কেয়ার অফ রামধন, ঠিকানা, হ্যাঁ বাবুঘাট, পেশায় ঠিকা শ্রমিক। তা আপনি কি বাবুঘাটে যাবেন নাকি আবার? না, বাবুঘাটে কোনো এক রামধন বা বাবুয়াকে খুঁজে বের করা কিন্তু সহজ কাজ নয় জয়ন্ত। ওখানে বিচিত্র পেশার সব অসংখ্য মানুষ থাকে। থাকে বলছি বটে, কিন্তু সে থাকাও ডেরা বেঁধে থাকা নয়। সার্জেন্ট ভদ্রলোক নেহাত রুটিন ওয়ার্ক করেছেন। পথ দুর্ঘটনা তো প্রতিদিন হচ্ছে। সমস্ত ক্ষেত্রে কিভাবে দারোগা দায়সারাভাবে গোছের একটা কাজকর্ম চালায় দারোগারা, তুমি সাংবাদিক হিসাবে তো ভালোই জানো। তাছাড়া ভিকটিমের পক্ষ থেকে ভালোভাবে তদন্তের জন্য কিন্তু চাপ দেওয়া হয়নি। আচ্ছা কর্নেল, আপনার কি মনে হয় না যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কেন চাপ দেওয়া হয়নি? কর্নেল হেসে বললেন, তোমার সন্দেহের কাঁটা শ্রীলেখা দেবীর দিকে দেখছি ঘুরে আছে। সেটা অমূলক নয় বস। কর্নেল আরও জোরালো হেসে বললেন, ঠিক আছে, আজ সন্ধ্যা 7টায় মুখোমুখি শ্রীলেখার সঙ্গে কথা বলার তুমি সুযোগ পাবে। তুমি ঝোপ বুঝে কোপ মেরে দেখতে পারো। তুমি সাংবাদিক, কাজেই তোমার সুযোগের কিন্তু অভাব হবে না। কর্নেলের ইলিয়েট রোডের অ্যাপার্টমেন্টে ফিরতে প্রায় 1:30 বেজে গেল। ষষ্ঠীচরণ দরজাগুলো দিয়ে বলল, করেয়া থানা থেকে বাবা মশাইকে ফোন করেছিল। তাকে কিছুতেই ফোন বলাতে পারেন না কর্নেল, কিংবা আমার সন্দেহ সে ইচ্ছা করেই ফোন কথাটি বলে। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, এই, খিদে পেয়েছে? ষষ্ঠী বলল, সব রেডি বাবামশাই, আমিও রেডি হয়ে রয়েছি, কিন্তু ওই থানার পুলিশ বলছিল সাহেব এলেই যেন ফোন করেন। কর্নেল টেলিফোন তুলে ডায়াল করলেন। তারপর বললেন, হ্যাঁ কর্নেল নীলাদ্রি সরকার বলছি। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বিনয়। ও, ও, আচ্ছা তাই বুঝি। হ্যাঁ আসলে আমি ডক্টর বাগচিকে ফোন করে জানতে চেয়েছিলাম। হ্যাঁ 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 ঠিক করেছো, হ্যাঁ চেপে যাও চেপে যাও, হ্যাঁ যথাসময় জানতে পারবে। আচ্ছা রাখছি। আমি বললাম, সাইকিয়াট্রিস্ট ডক্টর বাগচি থানায় যোগাযোগ করেছিলেন নাকি? কর্নেল হেসে বললেন,
হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। পুলিশকে কে না ভয় পায়। যাই হোক, ভাগ্যিস বিনয় থানায় ছিল, বুদ্ধি করে ম্যানেজ করেছে। কার্ডটা ওকে দেখায়নি, বলেছে স্রেফ ভুল বোঝাবুঝি হয়েছে। আচ্ছা কর্নেল, ওই ডিউটি অফিসারকে দিয়ে ডক্টর বাগচিকে শনাক্ত করা উচিত ছিল। তো কাল উনি তো থানায় গিয়েছিলেন, তাই না? বিনয় তোমার চেয়ে বুদ্ধিমান হে। না, ডক্টর বাগচি সেই লোকটা নন। সে ছিল প্রৌঢ়, শক্ত সমর্থ, গাট্টা-গোট্টা চেহারার লোক, চিবুকে দাড়ি। এদিকে ডক্টর বাগচির বয়স তার চেয়ে অনেক কম, রোগা গরম। বলে কর্নেল বাথরুমে ঢুকলেন। তবে স্নানের জন্যে নয়, সেটা আমি জানি। কলকাতায় থাকতে গ্রীষ্মে নাকি সপ্তাহে 2 দিন এবং শীতে নাকি মাসে 1 দিন স্নান করেন। বাইরে গেলে অন্য রকম। কর্নেলের এই স্বাস্থ্যবিধি আমার কাছে আজও রহস্যময় মনে হয়। এই বয়সে এত কফি এবং চুরুট টানা সত্ত্বেও সব সময় তাজা থাকেন। কখনো জ্বর জ্বালা দেখিনি। অবশ্য একবার ঠান্ডা লেগে স্বরভঙ্গ হয়েছিল, সেটা দেখেছি। লাঞ্চের পর আমার ভাত ঘুমের অভ্যাস ছিল বহুদিনের। ষষ্ঠী সেটা জানে বলে ড্রয়িং রুমের সোফায় একটা বালিশ এবং কম্বল রেখেছিল। কর্নেল চুরুট ধরিয়ে একটা গাবদা বই খুলে ইজি চেয়ারে হেলান দিলেন। বইটা যে প্রজাপতি, পোকা মাকড় সংক্রান্ত তা ছবি দেখেই বোঝা গিয়েছিল। ষষ্ঠীর ডাকে ঘুম ভেঙে দেখি ঘরে আবছায়া ঘনিয়েছে। ষষ্ঠী কফির পেয়ালা রেখে বলল, বামশাই একটু বেরিয়েছেন, বলে গেছেন দাদাবাবুকে যেন আটকে রাখবি। তা দাদাবাবু, আলো জ্বালবো নাকি? না, থাক, জ্বালতে হবে না। কফিতে চুমুক দেওয়ার পর ক্রমে শরীরের ম্যাজম্যাজে ভাবটা আমার কেটে গেল। 5:30 বাজে। শীতকালে এখন সন্ধেবেলা। রাস্তার আলোর আভাস জানলার পর্দার ফাঁকে ফুটে উঠেছে। কফি শেষ করেছি সেই সময় টেলিফোন বাজল। হাত বাড়িয়ে ফোন তুলে আমি সাড়া দিলাম। হালদার মশাইয়ের কণ্ঠস্বর ভেসে এলো, ক্যাডা? কর্নেল স্যারে চাই। সকালের মতো রসিকতা করে বললাম, আপনার কর্নেল স্যার একটু বেরিয়েছেন হালদার মশাই। ও, জয়ন্তবাবু নাকি? বিজ্ঞাপন দিয়া ফেলাইছি, 1খান ইংরাজি 2খান বাংলা। কিন্তু জয়ন্তবাবু, এদিকে তো এক কাণ্ড বাজছে। কি কাণ্ড বলুন? এইমাত্র কোন হালায় আমারে থ্রেটেন করছিল, কয় কি হাট ফুটা করব। কি ব্যাপার? কি বলছেন আপনি? হ, টের পাইয়া গেছে তো। আই ডাউট জয়ন্তবাবু মর্নিংয়ে আমাগো ফলো করছিল, আর কর্নেল স্যারের কথাও তো কইছিল ওই বুড়ার টাকও নাকি ফুটা করব। কইলাম কি কইলাম কন্ত? হা, আপনি শুধু হাসলেন কি, তাই তো? হালদার মশাইয়ের কণ্ঠস্বর গম্ভীর শোনালো। তিনি বললেন, আমি কইয়া দিলাম পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। আজ সন্ধ্যায় আপনার ক্লায়েন্টের ওখানে যাবার কথা। হ, আচ্ছা শুনেন জয়ন্তবাবু, কর্নেল স্যারেরে কইবেন আমি ম্যাডামের বাড়িতে উপস্থিত থাকুম। হালদার মশাই, ছদ্মবেশে কিন্তু আপনি বেরুবেন। জয়ন্তবাবু, আই হ্যাভ আ লাইসেন্সড গান দ্যাট ইউ নো ভেরি ওয়েল। আচ্ছা, রাখছি। বুঝলাম প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোক আমার ওপর চটে গেলেন। এতক্ষণে ষষ্ঠী এসে আলো জেলে দিল। কর্নেল ফিরলেন 6টা নাগাদ। ফিরেই টুপি খুলে রেখে হেঁকে বললেন, ষষ্ঠী, কফি দিয়ে যা, আমরা বেরুবো। উনি ইজি চেয়ারে বসে হেলান দিলেন। আমি বললাম, আপনি কি গোয়েন্দাগিরিতে বেরিয়েছিলেন কর্নেল? কর্নেল একটু হেসে বললেন, হ্যাঁ, কতকটা বলতে পারো জয়ন্ত। তা কোনো ফোন কি এসেছিল নাকি? হালদার মশাইয়ের কথা বললাম। কর্নেল টাকে হাত বুলোতে থাকলেন। ষষ্ঠী শিগগিরই কফি আনলো। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, জয়ন্ত, হঠাৎ একটা আইডিয়া আমার মাথায় আসলো। তো কড়িয়া থানায় আমি গিয়েছিলাম সেই রুটির দোকানের খোঁজে। বিনয় ছিল না অবশ্য।
তবে তাতে আমার কোনো অসুবিধা হয়নি। প্রথমে জেনে নিলাম যে সো কল্ড পাগলের হাতে নীল ডায়াল ঘড়ি ছিল কি ছিল না। ছিল দামি জাপানি ঘড়ি সিটিজেন, সাদা ডায়াল। তো থানার অফিসারদের চেয়ে কনস্টেবলদের থানা এরিয়াটা কিন্তু নখদর্পণে বেশি থাকে, কাজেই দোকানটা খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব হলো। দোকানদার ফজল মিয়া সত্যি তেজি এবং রকচটা মানুষ। বললেন, স্যার ও পাগল টাগল নয়, স্রেফ বদমাস। কারণ কাছেই বড় রাস্তার মোড়ে তার ভাতিজার একটা টেলারিং শপ রয়েছে। সেই ভাতিজা নাকি দেখেছে যে বদমাসটা মোটর সাইকেলে চেপে এসে ওর দোকানের সামনে নামলো, তারপর মোটর সাইকেলে চাবি দিয়ে গলিতে এগিয়ে গেল। তারপর ফজল মিয়ার ভাতিজা রাত 10:30 নাগাদ দোকান বন্ধ করছে, তখন দেখে সেই বজ্জাতটা দৌড়ে এসে মোটর সাইকেলে চাপলো, চেপে হাওয়া হয়ে গেল। তো ফজল মিয়ার ভাতিজা কালকে ঝামেলার কথাটা শুনেছিল, কিন্তু দোকান থেকে আর বেরোয়নি। আজ সকালে চাচাকে জিজ্ঞাসা করতে এসেছিল। ও থাকে ওই পার্ক সার্কাসের ওদিকে। অদ্ভুত তো কর্নেল। অদ্ভুত, কিন্তু জলবৎ তরল। ঠিক বুঝলাম না তো। দেখো, কাল ডক্টর বাগচি দুটো লোক নিয়ে গাড়িতে ওকে তাড়া করেছিলেন। মোটর সাইকেল রাস্তার মোড়ে রেখে তাই সে গলিতে ঢুকে পড়ে। ধুরন্ধর ব্যক্তি। এরপর সে আত্মরক্ষার জন্য রুটি তুলে নিয়ে লোক জড়ো করে। বস্তি এরিয়ার ব্যাপার, নিমেষে লোকে লোকারণ্য হয়ে যায়। এবার সে পাগল সাজতে বাধ্য হয়। বুঝতেই পারছো, আত্মরক্ষার একটা কৌশল। কিন্তু কর্নেল, একটা প্রশ্ন তো থেকে যাচ্ছে, যারা তাকে গাড়ি চেপে তাড়া করে আসছিল তারা কিভাবে জানলো যে সে পাগল সাজবে? তাই আগেভাগে একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তারের নেম কার্ড জোগাড় করে রেখেছিল। কর্নেল হেসে বললেন, জয়ন্ত, বেশ বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছো। আসলে এটা দুই ধুরন্ধরের একটা বুদ্ধির নমুনা বলতে পারো। ঠিক বুঝলাম না তো। ধরো, জাল পাগলের নাম এক্স, তার প্রতিপক্ষের নাম হচ্ছে ওয়াই। এবার ওয়াই যখন দেখলো যে এক্স পাগল সেজেছে এবং রুটিওয়ালা সদল বলে তাকে থানায় নিয়ে যাচ্ছে, তখন ওয়াই বুঝলো যে থানার লকআপে এক্সকে ঢোকানো হবে। তো পুলিশের রীতিনীতি ওয়াই এর জানা, সেটা কারি না জানা। অতএব ওয়াই দ্রুত ফন্দি আঁটল। ডক্টর বাগচি নার্সিংহোম হচ্ছে পাম অ্যাভিনিউতে। ঘটনাস্থল থেকে গাড়ি চেপে পৌঁছেতে মোটে 5 মিনিটও সময় লাগে না। কাজেই ওয়াই তৎক্ষণাৎ ডক্টর বাগচির কাছে ছুটে গেল এবং কল্পিত কোনো মানসিক রোগীকে ভর্তি করানোর কথা তুলল। ডক্টর বাগচির একটা নেম কার্ড সে চেয়ে নিল, এবং ডাক্তাররা তো সেটা দিয়েই থাকেন, তুমি জানো। নেম কার্ড হাতিয়ে ওয়াই ছুটে আসলো করোয়া থানায়। এবার বাকিটা তো তোমার জানা, খুবই সরল। ওহ কর্নেল, কি শেয়ানা লোক! কর্নেল হেসে বললেন, হ্যাঁ, শেয়ানে শেয়ানে কোলাকুলি বলে একটা কথা আছে, তবে এক্ষেত্রে শেয়ানে শেয়ানে লড়াই বলতে পারো। অধ্যায় 3। শ্রীলেখা ব্যানার্জির বাড়ি সার্কাস অ্যাভিনিউর একটা সংকীর্ণ গলি রাস্তার ভেতর দিকে। সাবেক আমলের দোতলা বাড়ি। সামনের প্রাঙ্গণে উঁচু নিচু কিছু গাছ লতা গুল্মের শয্যা রয়েছে। পোর্টিকোর মাথায় উজ্জ্বল আলো জ্বলছিল। সেই আলোয় প্রাঙ্গণে আলো ছায়া মিলেমিশে কেমন গা ছমছম করা রহস্যময় একটা পরিবেশ। আমার এইরকমই একটা অনুভূতি হচ্ছিল। তাছাড়া পরিবেশ শুনশান, স্তব্ধ। গলি রাস্তাটায় আলো নেই বললেই চলে, লোকজনেরও আনাগোনা বেশ কম। একটা রিকশা চলে গেল। গেটের কাছে হর্ন দিতেই একটা লোক দৌড়ে এসে গাড়িটা ঢুকতে দিল, গেটটা খুলে দিল। এবং হালদার মশাইয়ের আমি সাড়া পেয়েছিলাম। হালদার মশাইয়ের গলা ভেসে এলো, প্লিজ কাম ইন কর্নেল স্যার, ম্যাডাম ইজ অ্যাংশাসলি ওয়েটিং ফর ইউ। সেই সময় কুকুরের গর্জন শুনলাম। হালদার মশাই পাল্টা গর্জে উঠে বললেন, এ বদ্রীনাথ, কুত্তা সামাল দেও, কাম নাই, খালি স্যাসাই কুত্তাটা। নিচের তলায় বনেদি ধরনে সাজানো বসার ঘর। হালদার মশাই আমাদের দোতলায় নিয়ে গেলেন। বারান্দায় শ্রীলেখা দাঁড়িয়েছিলেন। নমস্কার করে আমাদের একটা ঘরে ঢোকালেন। এই ঘরটা আধুনিক রীতিতে সাজানো। ছোট্ট একটা টিভি রয়েছে কোণের দিকে।
আমাদের বসতে বলে শ্রীলেখা সম্ভবত আপ্যায়নের জন্যে ভেতরের ঘরে যাচ্ছিলেন। কর্নেল বললেন, মিসেস ব্যানার্জি, আপনি প্লিজ বসুন, আগে কিছু জরুরি কথাবার্তা সেরে নিই। শ্রীলেখাকে সকালের চেয়ে নিষ্প্রভ দেখাচ্ছিল। পুতুলের মতো বসলেন, আস্তে আস্তে বললেন, কর্নেল, আমাকে আজ দুপুরে অফিসে সেই লোকটা টেলিফোনে হুমকি দিয়েছিল। কেন আমি প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছি বলে খুব ধমক দিল। তারপর মিস্টার হালদারের কাছে আমি শুনলাম যে ওকেও নাকি হুমকি দিয়েছে। হালদার মশাই কিছু একটা বলতে যাচ্ছিলেন। কর্নেল ইশারায় তাকে থামিয়ে বললেন, আচ্ছা, প্রথমে আমার কয়েকটা প্রশ্নের একটু উত্তর দিন তো। হ্যাঁ, বলুন। আপনার এ বাড়িতে কে কে থাকে? ফ্যামিলির ওল্ড সার্ভেন্ট সুরেন, দারোয়ান বদ্রীনাথ এবং মালতী। মালতী রান্নাবান্না ইত্যাদি করে, এরা বাড়ির নিচের তলায় থাকে। আমার স্বামীর মৃত্যুর পর মালতী আমার পাশের ঘরেই থাকে। তবে মর্নিংয়ে আমার পিএ সুদেশনা আসে। কোম্পানির কিছু প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল কাজকর্ম রয়েছে, সমস্ত সেরে সে এখানেই খেয়ে নেয় এবং আমার সঙ্গে অফিসে যায়। বিকেল 5টায় আমি ওকে ছেড়ে দিই। অবশ্য আর্জেন্ট কিছু কাজ থাকলে ওকে আমার সঙ্গে বাড়িতে আসতেও হয়। শি ইজ ভেরি স্মার্ট, এফিশিয়েন্ট অ্যান্ড রিলায়েবল। আচ্ছা, সুরেন, বদ্রীনাথ, মালতী এরা কি সমস্ত আপনার বিশ্বস্ত লোক? ওহ কর্নেল, দে আর রিলায়েবল। আমার শ্বশুরমশাইয়ের আমল থেকে ওরা ফ্যামিলির লোক হিসাবে কিন্তু গণ্য। কর্নেল শ্রীলেখার চোখে চোখ রেখে বললেন, আপনার স্বামী কি প্রতিদিন জগিং করতে যেতেন? হ্যাঁ, বিয়ের পর থেকে জয়ের এই অভ্যেসটা আমি দেখে আসছি। তা আপনাদের বিয়ে হয়েছে কতদিন হলো? শ্রীলেখা আস্তে আস্তে শ্বাস ফেলে বললেন, প্রায় 2 বছর। আমাদের দুজনের মধ্যে তার আগে থেকে একটা ইমোশনাল সম্পর্ক ছিল। দুজনে একই কম্পিউটার ট্রেনিং সেন্টারের স্টুডেন্ট আমরা ছিলাম। সেই সূত্রেই আমাদের আলাপ। আপনার শ্বশুরমশাইয়ের নাম কি? সুশোভন ব্যানার্জি। জয়ের মাকে অবশ্য আমি দেখিনি, জয়ের ছেলেবেলায় তিনি মারা যান। সুশোভন বাবু সম্ভবত ব্যবসা করতেন কি, তাই তো? বলে কর্নেল একটু হাসলেন, তারপর বললেন, কারণ চাকরি করে আগেকার দিনে এমন বাড়ি করা কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমার শ্বশুরমশাইয়ের ঘড়ির বিজনেস ছিল। ঘড়ি? হ্যাঁ, সুদক্ষিণা ওয়াচ কোম্পানি। আমার বিয়ের আগেই তার কোম্পানি উঠে যায়। জয়ের কাছে আমি অবশ্য শুনেছি এবং নিজেও দেখেছি, খুব রাগী মানুষ ছিলেন তিনি। ব্যবসা বুদ্ধি ওনার তত কিছু ছিল না। কর্মচারীদের বড্ড বেশি বিশ্বাস করতেন। তারা ওকে ঠকাতো। আসলে তার পূর্বপুরুষ ছিলেন জমিদার, সেই আভিজাত্য বজায় রেখেই উনি চলতে চাইতেন। আচ্ছা মিসেস ব্যানার্জি, আপনার জগিংয়ের কোনো অভ্যেস নেই? এই অতর্কিত প্রশ্নে শ্রীলেখা হকচকিয়ে উঠবেন আমি ভেবেছিলাম, কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করলাম না। শ্রীলেখা নিষ্পলক দৃষ্টিতে বললেন, খুব স্বাভাবিক প্রশ্ন কর্নেল সরকার। না, আমি জয়ের সঙ্গে জগিং করতে যেতাম না। কারণ জগিং কেন, জোরে হাঁটা চলাও আমার পক্ষে কিন্তু সম্ভব নয়। বছর 7 আগে কলেজ থেকে ফেরার সময় রাস্তার একটা ম্যানহোলে আমার ডান পাটা ঢুকে যায়। প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় তখন জল জমেছিল আর ম্যানহোলটা ছিল খোলা। শ্রীলেখা চাপা শ্বাস ফেলে বললেন, হিপ জয়েন্টে একটা ক্র্যাক হয়েছিল। প্রায় 6 মাস প্লাস্টার বাঁধা অবস্থায় আমি শয্যাশায়ী ছিলাম। দ্যাটস এ লং স্টোরি। আমার একাডেমিক কেরিয়ারে সেখানেই শেষ। যখন হাঁটা চলা সম্ভব হলো তখন বাবা আমাকে অগত্যা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি করে দিয়েছিলেন। আপনার মা বাবা কি বেঁচে আছেন? না, মা তো বেঁচে নেই, আর আমি বাবা মায়ের একমাত্র সন্তান। একটু চুপ করে থাকার পর শ্রীলেখা ঠোঁটের কোণে কেমন একটু হেসে বললেন, আপনি প্রশ্নটা তুলবেন আমি সেটা জানতাম। তাই সেই পুরনো দুর্ঘটনার মেডিকেল রিপোর্ট খুঁজে আমি বের করে রেখেছি। আপনি যদি দেখতে চান তো। কর্নেল দ্রুত বললেন, আপনি ইন্টেলিজেন্ট, তবে না, কোনো মেডিকেল রিপোর্ট দেখার প্রয়োজন আমার নেই। আমি আপনাকে প্রশ্ন করতে এসেছি, শুধু উত্তর দেওয়াই যথেষ্ট।
আচ্ছা মিসেস ব্যানার্জি, কোনো অ্যাংলো ইন্ডিয়ান যুবককে কি আপনি চেনেন যার মাথায় লম্বা চুল এবং পিছন দিকে হর্স টেলের মতন বাঁধা? শ্রীলেখা হঠাৎ থেমে নিচের ঠোঁট কামড়ে ধরে বললেন, কই না তো। তবে হ্যাঁ, বলুন। জয়, আসলে জয় ওর মৃত্যুর আগের দিন রাত্রে কথায় কথায় বলছিল যে ময়দানে একজন হিপি টাইপের যুবক তাকে জগিংয়ের সময় টিজ করে, আবার টিজ করলে সে পুলিশকে জানাবে। শ্রীলেখা চশমার ভেতর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন কর্নেলের দিকে। ডু ইউ নো দ্যাট গাই? না, চিনি না, তবে জানতে পেরেছি যে সে একজন পাগল। এক্স্যাক্টলি। জয় বলছিল যে পাগল ছাড়া ওইভাবে কেউ টিজ করতে পারে না। জগিংয়ের সময় বারবার নাকি ও জয়ের পাশ ঘেঁষে আসতো, কখনো পিছন থেকে জয়ের পিঠে খোঁচা মেরে দূরে সরে যেত। আপনাকে বলা উচিত যে জয় নিরীহ ভীতু টাইপের মানুষ ছিল। আচ্ছা মিসেস ব্যানার্জি, জগিং করতে যাওয়ার সময় মিস্টার ব্যানার্জির হাতে নিশ্চয়ই ঘড়ি থাকতো? না, আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা লক্ষ্য করিনি, মানে ও তো উঠতো খুব ভোরে, তখন আমি ঘুমিয়ে থাকতাম। এবার বেডরুমে ইয়ের লক লাগানো রয়েছে, ভিতর থেকেও খোলা যায়, বাইরে থেকে খুলতে হলে অবশ্য চাবি লাগে। জয় এসে আমার ঘুম ভাঙাতো। আপনার স্বামীর কতগুলো রিস্টওয়াচ ছিল? আমি স্যার গুনে দেখিনি। আমার শ্বশুরমশাই ওয়াচ কোম্পানির মালিক ছিলেন, কাজেই জয়ের ঘড়ির সংখ্যা কিন্তু অনেক। ওই দেখুন, হ্যাঁ ওই যে শোকেস দেখছেন, কত রিস্টওয়াচ ওখানে সাজানো, অনেকগুলোই অচল এবং পুরনো। আপনি নীল ডায়াল রোমার ঘড়ির কথা বলছিলেন, তেমন কোনো ঘড়ি কিন্তু আমি জয়ের কাছে দেখিনি এবং কোথাও খুঁজেও পাইনি। বিলিভ মি কর্নেল। কিন্তু ওনার একটা নীল ডায়াল রোমার রিস্টওয়াচ তো অবশ্যই ছিল। হ্যাঁ ছিল তো, কিন্তু সেটা গেল কোথায়? আমার মনে হয় দুর্ঘটনায় তার মৃত্যুর সময় ওটা ছিনতাই হয়ে গেছে। শ্রীলেখা নিষ্পলক চোখে তাকিয়ে থাকার পর বললেন, আপনি কিভাবে সেটা জানলেন? হালদার মশাই বলে উঠলেন, ম্যাডাম, কর্নেল স্যারের কিন্তু কিছু অজানা থাকে না, আপনারে আমি আগেই কইছিলাম না। কর্নেল হেসে বললেন, বরং খুলে বলুন হালদার মশাই, তদন্ত করে জানতে পেরেছি। হ। শ্রীলেখা আবার বললেন, তাহলে এবার একটু কফি বলি, আপনি তো শুনেছি কফির খুব ভক্ত। কর্নেল বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার কফি খাওয়া যাক। শ্রীলেখা বেরিয়ে গেলেন। কর্নেল ঘরের ভেতরটা দেখতে দেখতে কোণে সেই ছোট্ট টিভির দিকে আঙুল তুলে চাপা স্বরে বললেন, হালদার মশাই, ওটা বলুন তো কি? হালদার মশাই বললেন, কেন, ওটা তো টিভি। কর্নেল হেসে বললেন, এতক্ষণে যন্ত্রটা আমি খুঁটিয়ে দেখছিলাম, ওটা হচ্ছে একটা কম্পিউটার, তবে ঘরে ঢুকে মনে হচ্ছিল যে ওটা টিভি। হালদার মশাই উঠে গিয়ে কম্পিউটারটা দেখে এলেন, বললেন, হ্যাঁ ঠিকই তো কইছেন, কিন্তু কম্পিউটার তো অফিসের কামে লাগে, বাড়িতে কম্পিউটারের কি কাম? কর্নেল বললেন, হালদার মশাই, এটা হচ্ছে কম্পিউটারের যুগ, অদূর ভবিষ্যতে ঘরে ঘরে এই যন্ত্র কেনা হবে, বিশেষ করে ওটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার, মিসেস ব্যানার্জির কোম্পানিরই তৈরি সম্ভবত। কর্নেল কম্পিউটার নিয়ে বকবক শুরু করলেন। একটু পরে শ্রীলেখা এবং তার পিছনে পরিচারিকা মালতী ঘরে ঢুকল। মালতীর হাতে বিশাল ট্রে, বয়সে প্রৌঢ়া এবং শক্ত সমর্থ গড়ন। বোঝা যায় শ্রীলেখাকে গার্ড দেওয়ার উপযুক্ত সে। ট্রে রেখে চলে গেল। শ্রীলেখা কফি তৈরি করতে করতে বললেন, আপনার কম্পিউটার নিয়ে আলোচনা আমার কানে গেছে। আসলে ওটা জয়ের নিজস্ব ডিজাইনে কিন্তু তৈরি, পার্সোনাল কম্পিউটারই বটে, তবে এটার একটু স্পেশালিটি রয়েছে। কর্নেল বললেন, তাই নাকি? তো বলুন, আমার বেশ জানতে আগ্রহ হচ্ছে। ওতে জয়ের ফ্যামিলির অনেক তথ্য কোডিফাইড করা রয়েছে, তার জন্য বিশেষ বিশেষ কোড আগে জেনে রাখাটা দরকার, না জানলে ওটা ব্যবহার করা যাবে না। অবশ্য সাধারণ কম্পিউটারের মতো ওটা ব্যবহার করা যায়, কিন্তু সেই বিশেষ কোড জানলে তথ্যগুলো পেপার শিটে টাইপড হয়ে বেরিয়ে আসবে। কর্নেল বললেন, তা আপনি জানেন না? শ্রীলেখা কর্নেলের হাতে কফির পেয়ালা তুলে দিয়ে বললেন,
না, জয় বলেছিল 5টা লেটার অবধি ডেটা ফিট করাতে পেরেছে। ওই লেটার ওগুলোকে বলা চলে কিওয়ার্ড। আরও কয়েকটা কিওয়ার্ড দিয়ে ডেটা ফিট করাতে পারলে সংশ্লিষ্ট পুরো তথ্য কোডিফাইড হবে। আমি ওর সমস্যাটা বুঝতাম। কম্পিউটার ব্রেন বলে একটা কথা শুনে থাকবেন, সেই ব্রেনের নিজস্ব নার্ভ আছে। না, নার্ভ বলছি উপযুক্ত শব্দের অভাবে, বরং চ্যানেল অফ আ সার্টেন সিস্টেম বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। কতকটা যেন নির্দিষ্ট রাগের সরগমের মতো। আপনি বাজাবেন পূরবী, হয়তো একটা কড়ি বা কোমল স্বরের হেরফেরে সেটা হয়ে গেল পুরিয়া। শ্রীলেখা হঠাৎ একটু অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, আসলে উপমা দিয়ে এ সমস্ত বোঝানো যায় না। প্রাইমারি নলেজ ইজ নেসেসারি। কর্নেল বললেন, আচ্ছা, ওই 5টা লেটারের কি ওয়ার্ড মিস্টার ব্যানার্জি আপনাকে বলেননি? না, জয় বলেছিল সেই কিওয়ার্ড অসম্পূর্ণ, আমি জানলেও কোনো লাভ হতো না। কম্পিউটারটা কি ঘরে বসেই তৈরি করেছিলেন মিস্টার ব্যানার্জি? হ্যাঁ, তবে ফ্যাক্টরি থেকে মেটেরিয়াল নিয়ে এসেছিল। আপনি ওটা কি ব্যবহার করেছেন সাধারণ কাজকর্মে? না স্যার, করার আমি সাহস পাইনি। খুবই সেন্সিটিভ কম্পিউটার। অটোমেটিক এয়ার কুলার ফিট করা রয়েছে, সবসময় এয়ার কুলার চালু রাখতে হয়। লোডশেডিং হলে অটোমেটিক চার্জারের সাহায্যেই এয়ার কুলারটা চালু থাকে। একটু চুপ করে থাকার পর কর্নেল বললেন, আচ্ছা, আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা কিন্তু ফলস নাম্বার। হালদার মশাই বলে উঠলেন, কইয়া দিছি ওনারে, যোগ করছে হাহ। বলে থেমে গেলেন প্রাইভেট ডিটেকটিভ। ম্যাডামে সামনে শব্দটা উচ্চারণ করতে তার বাঁধল। আমি হেসে ফেললাম। কর্নেল বললেন, এ ঘরে কি টেলিফোন রয়েছে? শ্রীলেখা বললেন, হ্যাঁ আছে, ওই তো দেখুন। কর্নেল চোখ বুজে কিছু একটা ভেবে নিলেন, তারপর বললেন, মিসেস ব্যানার্জি, তবু পরীক্ষা একটা করে দেখা যাক। নাম্বারটা আপনি ডায়াল করুন। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ডাজন্ট এক্সিস্ট শুনলেও কিন্তু আপনি ফোনটা ছাড়বেন না। ক্রমাগত আপনিও বলে যাবেন, আমি শ্রীলেখা ব্যানার্জি বলছি। এই নিন, নাম্বারটা নিন। আগে আপনি দেখে নিন আমি ঠিকমতো ঠুকেছি কিনা। 1 মিনিট বলে শ্রীলেখা পাশের ঘরে চলে গেলেন। একটা স্লিপ নিয়ে এসে মিলিয়ে দেখে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর হাত বাড়িয়ে টেলিফোন তুলে ডায়াল করলেন। শ্রীলেখা কর্নেলের কথা মতো আমি শ্রীলেখা ব্যানার্জি বলছি বলে আওড়াতে শুরু করলেন। বার 10 বলার পর লক্ষ্য করলাম ওর মুখে চমক খেলে গেল। তিনি বলছিলেন, হ্যাঁ আমি শ্রীলেখা ব্যানার্জি বলছি। হ্যাঁ, রোমার ঘড়িটা শুনুন, হিপি টাইপ একটা লোক আজ আমার অফিসে এসে দেখা করেছে। সে বলছিল যে আমার স্বামীর অ্যাক্সিডেন্টের জায়গায় সে ঘড়িটা কুড়িয়ে পেয়েছে। 5,000 টাকা চাইছিল। দিস ইজ অ্যাবসার্ড। আমি অত টাকা? হ্যাঁ হ্যাঁ, কি আশ্চর্য! আপনি অকারণে আমাকে কেন? ওকে ওকে, আচ্ছা আমি মেনে নিচ্ছি আপনার রিস্ট ওয়াচ, তো আপনি খুঁজে বের করুন না। ডিটেকটিভ, প্লিজ লিসেন। মিস্টার হালদার আমার শ্বশুরের বন্ধু, তাই ন্যাচারালি। কি? কর্নেল নীলাদ্রি সরকার? ডু ইউ নো হিম? আচ্ছা, আমি খুলে বলছি, আপনি প্লিজ শুনুন। হ্যাঁ, কর্নেল সাহেবের কাছে গিয়েছিলাম, সেটা অন্য একটা ব্যাপার। না 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 না, আপনার ব্যাপারে কিন্তু মোটেই নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি নিচের ঘরে রয়েছেন। বাট হোয়াই আর ইউ শ্যাডোয়িং মি ম্যান? এই সমস্ত আমার বিজনেস সংক্রান্ত। ওহ, ইউ গো টু হেল। ফোন রেখে দিলেন শ্রীলেখা। নাসারন্ধ তার স্ফীত হলো, মুখে আগুন জ্বলছে। বুঝলাম যতটা নিষ্প্রভ মনে হয়েছিল ভদ্র মহিলাকে ততটা মোটেই নন। প্রয়োজনে রণরঙ্গিনী মূর্তি ধরতে পারেন। কর্নেল গম্ভীর। হালদার মশাই হতবাক হয়ে নস্যি নিচ্ছিলেন। এবার বললেন, কি কাণ্ড! কর্নেল কফিতে শেষ চুমুক দিয়ে বললেন, এই ঘরে নো স্মোকিং লেখা রয়েছে কম্পিউটারের প্রাণ রক্ষার জন্যে। যাই হোক, চুরুট খাওয়ার জন্যে বাইরে যাব বরং। শ্রীলেখা বললেন,
আপনি যে এ বাড়িতে এসেছেন লোকটা কিন্তু সেটা জানে, তার মানে ওর চরেরা নজর রেখেছে। শোনা মাত্র হালদার মশাই সবেগে বেরিয়ে গেলেন। ওকে বাধা দেওয়ার সুযোগ দিলেন না কাউকে। কর্নেল হাসলেন, বললেন, আমার ধারণাই ঠিকই ছিল, দেখা যাচ্ছে বেশ ধড়িবাজ লোক, কিন্তু হালদার মশাই আবার অকারণ ঝামেলা না বাঁধান। মিসেস ব্যানার্জি, আপনি প্লিজ আপনার দারোয়ান বা সার্ভেন্টকে হালদার মশাইয়ের খোঁজ করতে বলুন। উনি সম্ভবত গলির ভেতরে কোথাও ওত পাততে গেলেন মনে হয়। শ্রীলেখা বেরিয়ে গেলেন। একটু পরে মালতী এসে ট্রে গুছিয়ে নিয়ে চলে গেল। তার মুখ কেন যেন এখন বেজায় গম্ভীর। কর্নেল চোখ বুজে আওড়াচ্ছিলেন, Man not live by bread alone, but can any man live without bread? আমি বললাম, সাবধান কর্নেল, আপনি কিন্তু সত্যি পাগল হয়ে যাবেন। আজ সকাল থেকে ব্রেড আপনাকে ভূতে পাওয়ার মতো কিন্তু পেয়ে বসেছে। কর্নেল চোখ খুলে সোজা হয়ে বসলেন, তারপর বললেন, কি বললে জয়ন্ত, কি বললে তুমি? বলছি যে ব্রেড আপনাকে, ব্রেড, ওয়েট, BREAD, 5 letters, মাই গুডনেস। বলে কর্নেল উঠে দাঁড়ালেন, তারপর সোজা কম্পিউটারের দিকে এগিয়ে গেলেন। চাপা গলায় আমি বললাম, আপনি কম্পিউটারটা 12টা বাজাবেন কিন্তু। আপনি কখনো কম্পিউটার ট্রেনিং নিয়েছেন বলে আমি তো শুনিনি। কর্নেল কম্পিউটারের দিকে ঝুঁকেছেন। এই সময় শ্রীলেখা ঘরে ঢুকে বলে উঠলেন, কর্নেল সরকার, প্লিজ ডোন্ট টাচ, ভেরি সেন্সিটিভ কিন্তু ওটা। মিসেস ব্যানার্জি, আপনার স্বামীর 5 letters কিওয়ার্ড আমি জানি। প্লিজ লেট মি সি হোয়াট দ্য মেশিন স্পিক্স টু মি। শ্রীলেখা আবার বললেন, প্লিজ ডোন্ট টাচ দ্য মেশিন কর্নেল সরকার। কর্নেল গ্রাহ্য করলেন না। ভিশন স্ক্রিনে নিমেষে নীল রং ফুটে উঠল এবং সেই রঙের ওপর সারবদ্ধ কালো বর্ণমালা ফুটে উঠল। তারপর কর্নেল পাশ থেকে একটা কাগজ ছিঁড়ে নিয়ে বোতাম টিপে যন্ত্রটা বন্ধ করলেন। শ্রীলেখা হতবাক হয়ে দাঁড়িয়ে রয়েছেন। কর্নেল কাগজটা পড়ে নিয়ে বললেন, মিস্টার ব্যানার্জি, নীল ডায়াল ঘড়িটা পেলে অসম্পূর্ণ তথ্য কিন্তু সম্পূর্ণ হবে। ঘড়িটা ডায়ালের উল্টো দিকে কিছু সংখ্যা রয়েছে। তবে আই এম ভেরি সরি মিসেস ব্যানার্জি, সত্যের খাতিরে আমি বলছি, আপনার স্বামী আপনাকে ইদানিং বিশ্বাস করতে পারছিলেন না। এবার কেন করতে পারছিলেন না সেটা আপনারই জানার কথা। শ্রীলেখা সোফায় বসে পড়লেন, ভাঙা গলায় বললেন, পেপার শিটটা একটু দেখতে পারি? আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন, কেন আপনি আপনার স্বামীর আস্থা হারিয়েছিলেন? জয় এ কথা লিখেছে? কাঁপা কাঁপা গলায় কথাটা বলে শ্রীলেখা ঠোঁট কামড়ে ধরলেন। হ্যাঁ, বলে কর্নেল কাগজটা ভাঁজ করে জ্যাকেটের ভেতর পকেটে চালান করে দিলেন। তারপর এগিয়ে এসে আগের জায়গায় বসে বললেন, কোনো মহিলার ব্যক্তিগত গোপনীয় ব্যাপার জানার একটু আগ্রহ আমার নেই মিসেস ব্যানার্জি। আপনি অন্তত আভাসে আমাকে জানাতে পারেন, আমার জানাটা খুব দরকার, কারণ আমি এই রহস্যের জট ছাড়াতে নেমেছি। আমার এই এক অভ্যেস, শেষ পর্যন্ত না পৌঁছাতে পারলে নিজেকে বেশ ব্যর্থ মনে হয়। শ্রীলেখা ঈষৎ ঝুঁকে 2 হাতে মুখটা ঢাকলেন। মিসেস ব্যানার্জি, আমি আপনার কিন্তু হিতৈষী। আত্মসংবরণ করে চোখের জল মুছে শ্রীলেখা বললেন, জয়কে আমি খুব লিবারাল অ্যান্ড মডার্ন ভাবতাম, জানতাম না হি ওয়াজ সো জেলাস অ্যান্ড সো ফুলিশ, সো মিন মাইন্ডেড পারসন। আমার ধারণা আপনি এমন কারোর সঙ্গে মেলামেশা করতেন মিস্টার ব্যানার্জি যাকে পছন্দ করতেন না, অথবা এমনও হতে পারে যে তার সন্দেহ হয়েছিল আপনি তার সঙ্গে গোপন চক্রান্তে লিপ্ত। শ্রীলেখা তীক্ষ্ণ কণ্ঠস্বরে বললেন, কি, কিসের চক্রান্ত? কর্নেল আস্তে আস্তে বললেন, ঘড়িটা পেলে আমি সেটা খুঁজে বার করতে পারবো মিসেস ব্যানার্জি, তবে মিস্টার ব্যানার্জি সন্দেহ করার শক্ত কারণ নিশ্চয়ই থাকাটা সম্ভব। আচ্ছা, আপনি কি কারোর সঙ্গে বেশি মেলামেশা করতেন বা এখনও করেন? বাট হি ওয়াজ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, শ্রীলেখা ক্ষুব্ধভাবে বললেন। তাছাড়া সে তো এখন আমেরিকা চলে গেছে। আর মেলামেশার কথা যদি বলেন, জয় তার সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিল। হ্যাঁ,
আমার সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে উঠেছিল, সেটা ঠিক, কিন্তু সেটা বন্ধুত্ব সম্পর্ক মাত্র, তার এতটুকু বেশি নয়। তাই নাকি? তো কে তিনি? কি করতেন? অনিশ রায় একটা বিজনেস কনসালটেন্সি ফার্ম খুলেছিল, সেটা অবশ্য চলেনি, বন্ধ করে দিয়ে মাসখানেক আগে বস্টনে গিয়ে একটা কাজ জুটিয়েছে। যাওয়ার পর আমাদের দুজনকে একই সঙ্গে একটা চিঠি লিখেছিল। দ্যাটস অল। আচ্ছা, অনিশ ছাড়া আর কোনো? শ্রীলেখা শক্ত মুখে বললেন, না। আপনি একটু ভেবে বলুন তো। না কর্নেল স্যার, অনিশ ছাড়া আমি কারোর সাথে ব্যক্তিগতভাবে মিশিনি, আমি এখনও মিশি না। তাহলে মিস্টার ব্যানার্জির এই গোপনীয়তার ব্যাপারটা অন্য দিক থেকে ভেবে দেখতে হবে। বাট হোয়াট আর দোজ কি লেটার্স, কর্নেল? আপনার নিরাপত্তার স্বার্থে সেটা এখনই জানানো সম্ভব হচ্ছে না। কর্নেল উঠে দাঁড়ালেন হঠাৎ। আমার চুরুটে নেশা পেয়েছে, আর হালদার মশাই কোথায় যে গেলেন সেটা অবশ্য দেখা দরকার। কিন্তু মিসেস ব্যানার্জি, আমি কথা দিচ্ছি, শুধু কিওয়ার্ডস কেন, আপনাকে আমি সমস্ত কিছুই জানাবো। কিন্তু আমার রিকোয়েস্ট, এখন থেকে এই ঘরটা আপনি লক করে রাখুন, কেউ যেন এই ঘরে না ঢোকে। এমনকি আপনার পিএ সুদেশনাকেও এই ঘরে আপনি ঢুকতে দেবেন না। হ্যাঁ, আপনি একা ঢুকতে পারেন, কিন্তু সাবধান। আপনার কথাতেই বলছি, ডোন্ট টাচ দ্য মেশিন। শ্রীলেখা আগের মতোই নিষ্প্রভ। উঠে দাঁড়িয়ে বললেন, আপনাকে বলছি, ওই কম্পিউটার আমি ব্যবহার করতে সাহস পাইনি। আমার ভয় ছিল যে ভুল লেটারে আঙুল পড়লে হয়তো সব কোডিফাইড ডেটা নষ্ট হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি। যাই হোক, ওয়েট অ্যান্ড সি, চিন্তার কোনো কারণ নেই। আমরা পোর্টিকোতে নেমে গিয়ে আবার কুকুরের গর্জন শুনলাম। শ্রীলেখা ডাকলেন, সুরেন্দা! গেটের কাছ থেকে সাড়া এলো, আমি এখানে আছি দিদিভাই। বদ্রি আমাকে এখানে থাকতে বলে গেল, ওদিকে মোড়ে কি জানি একটা গন্ডগোল হচ্ছে শুনেছি। কর্নেল বললেন, তাই নাকি? কোন দিকের মোড়ে? ওই তো ডান দিকের মোড়ে স্যার। কর্নেল বললেন, জয়ন্ত, গাড়ির দরজা খোলো, কুইক। আমি লক খুলে স্টিয়ারিংয়ের সামনে বসলাম। কর্নেল বাদিকে বসলেন। স্টার্ট দিয়ে আমি বেরোনোর সময় দেখলাম শ্রীলেখা একটা প্রকাণ্ড অ্যালসেশিয়ানের গলার চেন ধরে গেটের দিকে আসছেন। সুরেন গেট খুলে দিল। শ্রীলেখা বললেন, সুরেন্দা, তুমি গিয়ে বদ্রিকে একটু ডেকে আনো তো, আর গেটটা বন্ধ করে দিয়ে যাও। আমরা এসেছিলাম বাদিক থেকে। কর্নেলের নির্দেশে ডান দিকে চললাম। সুরেন আমাদের গাড়ির পিছন পিছন আসছিল, তাগড়াই চেহারার লোক। বড় রাস্তার মোড়ে গিয়ে দেখলাম একটা ছোটোখাটো রকমের ভিড় জমেছে। একটা মোটর সাইকেল কাত হয়ে পড়ে রয়েছে সেইখানে। হালদার মশাই হাত মুখ নেড়ে ভিড়কে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন। আমাদের দেখেই বলে উঠলেন, বান্দরটা মোটর সাইকেল ফেলাইয়া পালাইয়া গেল, সেই হিপি কর্নেল স্যার। কর্নেল নেমে গিয়ে মোটর সাইকেলটা দেখে নোট বইয়ে রেজিস্ট্রেশন নাম্বার টুকে নিলেন। এই সময় একটা লোক কর্নেলকে সালাম দিয়ে বলল, আমি বদ্দি স্যার, আমি না এলে বাবু সাহেবের বহুত মুশকিল হতো। হালদার মশাই তেড়ে এসে বললেন, শ্যাট আপ! তুমি আমাকে আচমকা না ধরলে না, হলা ঠ্যাঙে আমি গুলি করতাম। কর্নেল বললেন, সেই হিপিকে দেখে গুলি ছুটতে যাচ্ছিলেন নাকি আপনি? হালদার মশাই হাঁপাতে হাঁপাতে বললেন, না, ওই বান্দরটাতে তো আমি বাসায় দিছি। এইখানে মোটর সাইকেল টান দিছিল, আমিও আসতাছিলাম। আচমকা একটা লোকে ওই গাছের আড়াল থেকে অরে অ্যাটাক করতে ছুটলো। তার হাতে ড্যাগার ছিল, আমি তখনই রিভলভার তুলছি। একখান গুলি আমি ছুড়ছিলাম, জাস্ট টু থ্রেটেন দ্য অ্যাসাসিন। বলে হালদার মশাই ভিড়ের দিকে তর্জনী তুলে বললেন, দ্য ফুলিশ মব আমারে গুন্ডা ভাবছে, কয় কি আমি মোটর সাইকেল ছিনতাই করছিলাম। আচ্ছা, কে কোন দিকে পালালো একটু বলুন তো। দুজনে গলি দিয়া গেছে কর্নেল স্যার, আমি ফলো করুম কি? এই ফুলিশ মব আমারে আটকাইলো, দেন দিস ফুলিশ ম্যান আমারে জাপটায় ধরল। বলে গোয়েন্দা প্রবর বদ্রির দিকে তর্জনী তুললেন। বদ্রীনাথ বলল, জি হুজুর, আমি কেমন করে জানবো কি ঝামেলা হচ্ছে? তো দো আদমি আমার পাশ দিয়ে আগে পিছে বেগে গেল।
হালদার মশাই এতক্ষণে সুযোগ পেলেন এবং গলি রাস্তায় সবেগে উধাও হয়ে গেলেন। কর্নেল বললেন, বদ্রি, তুমি আমার এই কার্ডটা নিয়ে থানায় চলে যাও। ওসি বা ডিউটি অফিসার তুমি যাকে পাবে কার্ড দেখিয়ে শীঘ্রই আসতে বলবে। আর কিছু জিজ্ঞাসা করলে বলবে যে আমি এখানে রয়েছি, একটা ঝামেলা হয়েছে, ব্যাস, আর কিচ্ছু বলবে না। বদ্রি চলে গেল। ততক্ষণে আরও লোক এসে জড়ো হয়েছে, নানা জল্পনা কল্পনা চলছে। প্রত্যক্ষদর্শীরা রং চড়িয়ে ঘটনার বর্ণনা দিচ্ছে। কর্নেল পকেট থেকে ছোট্ট টর্চ বের করে মোটর সাইকেলটা আবার খুঁটিয়ে দেখতে থাকলেন। সুরেন বলল, স্যার, দিদিভাই ওয়েট করছেন, আমি গিয়ে তাহলে খবরটা দিয়ে আসি। কর্নেল চাপা গলায় বললেন, হ্যাঁ তুমি যাও, তবে শোনো, তোমার দিদিভাই যদি এখানে আসতে চান তবে কিন্তু বারণ করবে, আর ওকে বলবে আমি বলেছি উনি যেন বাড়ি থেকে রাত্রে না বের হন। সুরেন হন্তদন্ত হয়ে চলে গেল। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, জয়ন্ত, গাড়িতে গিয়ে বসো। মিনিট 10-এর মধ্যে পুলিশের জিপ এসে গেল। বুঝলাম থানা এখান থেকে দূরে নয়। জিপ থেকে একজন অফিসার নেমে সহাস্যে বললেন, কি কর্নেল সাহেব, আবার কি ঝামেলা বাঁধালেন আপনি? বিনয়, এই মোটর সাইকেলটা সিজ করে নিয়ে যাও। কালকের মধ্যে মোটর ভেহিকেলস থেকে জেনে নেবে যে এর মালিক কে। কিন্তু স্যার, ব্যাপারটা কি? কর্নেল হেসে বললেন, আমি ঘটনার পরে এসেছি, কাজেই প্রত্যক্ষদর্শীদের কাছে তুমি জেনে নাও। আমি চললাম। আর থানায় ফিরে আমাকে রিং করবে, অথবা আমিও রিং করতে পারি। আচ্ছা, চলি। অ্যাপার্টমেন্টে ফিরে কর্নেল অভ্যাস মতো কফি হাঁকলেন না। ইজি চেয়ারে বসে হেলান দিয়ে জ্বলন্ত চুরুটের একরাশ ধোঁয়া ছাড়লেন। তারপর মিটিমিটি হেসে বললেন, জয়ন্ত, তুমি বলছিলে না আমি কম্পিউটার ট্রেনিং নিয়েছি কিনা? আমি বললাম, হ্যাঁ কর্নেল, আপনি যে নিয়েছেন সে তো বুঝতেই পেরেছি, তবে বলেননি এই যা। জয়ন্ত, এটা হলো কম্পিউটারের যুগ। আমি পাখি, প্রজাপতি, ক্যাকটাস, অর্কিড ইত্যাদি বিষয় এ যাবৎ যে সমস্ত তথ্য সংগ্রহ করেছি তার পরিমাণ তো কম নয়, কিন্তু ক্লাসিফিকেশন এবং অ্যানালিসিস করে সেগুলো সাজাতে পারলে প্রকৃতি এবং জীবজগৎ সম্পর্কে নতুন অনেক কথা জানা যাবে, এটা আমার বিশ্বাস। কিন্তু সেই পেপার ওয়ার্ক করা খুব পরিশ্রম সাধ্য। একটা কম্পিউটার থাকলে কাজটা খুব সহজ হয়। কাজেই সপ্তাহে 4 দিন আমি কাছেই একটা ট্রেনিং সেন্টারে যাই। প্রাইমারি কোর্স আমি শেষ করেছি, পরের কোর্স শেষ হলে একটা কম্পিউটার ভাবছি কিনেই ফেলবো। না, শ্রীলেখা এন্টারপ্রাইজ থেকে অবশ্য নয়, ওদের পার্সোনাল কম্পিউটার আমার কাজের ঠিক উপযুক্ত নয়। ষষ্ঠীচরণ পর্দার ফাঁকে উকি মেরে বলল, বা মশাই, কফি খাবেন না? হ্যাঁ, আধ ঘন্টা পরে দিয়ে যাবি। ঘড়ি দেখে আমি বললাম, না কর্নেল, প্রায় 9:30 বাজে, এত রাতে ইস্টার্ন বাইপাস হয়ে আমাকে কিন্তু ফিরতে হবে। কর্নেল হেসে বললেন, তবু তো তোমার তাড়া দেখছি না জয়ন্ত, কারণ তুমি মিস্টার ব্যানার্জির কম্পিউটারাইজ স্টেটমেন্ট সম্পর্কে আগ্রহী, কি বলো? ওর ভঙ্গি নকল করে বললাম, দ্যাটস রাইট। কর্নেল জ্যাকেটের ভেতর পকেট থেকে কাগজটা বের করে আমাকে দিলেন, তারপর চোখ বুজে হেলান দিলেন। কাগজের ভাঁজ খুলে দেখলাম ইংরেজিতে টাইপ করা কিছু বাক্য, যার বাংলা করলে এই রকম দাঁড়ায়, কোনো মানুষ জানে না পরের মুহূর্তে কি ঘটতে পারে, তাই আমি আমাদের পারিবারিক গোপন তথ্য এই কম্পিউটারে কোডিফাইড করে রাখলাম। 7টা সংখ্যা এর সংকেত, সংখ্যাগুলো পাছে ভুলে যাই, তাই বাবার নীল ডায়াল রোমার হাত ঘড়ির পিছনে খোদাই করেছি। শ্রীলেখার কাছে আমার গোপন করা উচিত হচ্ছে না, কিন্তু তার প্রতি আস্থা রাখতে পারলাম না। ইদানিং তার আচরণ হাবভাব দেখে আমার মনে হয়েছে সে আগে শ্রীলেখা নয়। আমার সন্দেহ সে আমার আড়ালে এমন কিছু করে যেটা আমার পক্ষে ক্ষতিকারক। আমি জানি শ্রীলেখা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মেয়ে, বিপজ্জনকভাবে উচ্চাকাঙ্ক্ষী, ডেঞ্জারাসলি অ্যাম্বিশাস। তার অসাধ্য কিছুই নেই। কাগজটা কর্নেলকে ফিরিয়ে দিয়ে বললাম, হ্যাঁ কর্নেল, ভদ্রমহিলা সম্পর্কে আমারও কিন্তু ধারণা হয়েছে, শি ইজ ডেঞ্জারাসলি অ্যাম্বিশাস। কর্নেল বললেন, মহিলা অমন একটা কোম্পানি চালাচ্ছেন বলে? ডার্লিং, তোমার মধ্যে মেল শভিনিজম আমি অবশ্য লক্ষ্য করেছি।
কিন্তু জগৎটা দ্রুত বদলাচ্ছে, বুঝলে? সেটা কি তোমার চোখে পড়ে না নাকি? শ্রীলেখার অফিসে খোঁজ নিন, দেখবেন কোনো পুরুষ মানুষ ওর গার্জেন হয়ে উঠেছেন। আমি উঠে দাঁড়িয়ে বললাম, হালদার মশাই শেষ অবধি কী করলেন সেটা অবশ্য আমার জানার ইচ্ছা ছিল, কিন্তু কর্নেল, আমি ভীষণ টায়ার্ড। কর্নেল দরজা পর্যন্ত আমাকে এগিয়ে দিয়ে অভ্যাস মতো বললেন, গুড নাইট জয়ন্ত, হ্যাভ আ নাইস স্লিপ। সল্টলেকের ফ্ল্যাটে ফিরে খাওয়া দাওয়ার পর যখন বিছানায় শুয়েছি, তখন হঠাৎ মাথায় এলো হিপি টাইপ সেই অ্যাংলো ইন্ডিয়ান যুবক কি 5 লেটার্স কি ওয়ার্ডের কথা জানে, কেন সে ওই কথাগুলো আওড়ায় এবং টেলিফোনও শ্রীলেখা ব্যানার্জিকে কথাগুলো বলে উত্ত্যক্ত করে। এই পয়েন্টটা আগে মাথায় এলে আমি কর্নেলকে বলতাম। হালদার মশাই বলছিলেন রুটি রহস্য। সত্যি কি তাই? রুটি, ব্রেড শব্দটাই শেষাবধি এই রহস্যের একটা চাবিকাঠি হয়ে উঠল। সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছি, তখন টেলিফোন বেজে উঠল। বিরক্ত হয়ে ফোন তুলে অভ্যাস মতো বললাম, রং নাম্বার। রাইট নাম্বার ডার্লিং। সরি, মর্নিং ওল্ড বস। মর্নিং জয়ন্ত, 8:30 বাজে, এখনই চলে এসো, আমার এখানে ব্রেকফাস্ট করবে। কি ব্যাপার কর্নেল, হালদার মশাইয়ের? না, গত রাতে তোমার ঘুমটা ভাঙাতে চাইনি, কিন্তু যে ভয় করেছিলাম সেটাই হয়েছে। ওই অ্যাংলো ইন্ডিয়ান যুবক গত রাতে খুন হয়েছে। আততাই ওর পিঠে ছুরি মেরেছিল। সেই অবস্থায় ও পাঁচিল লেঙিয়ে শ্রীলেখা ব্যানার্জির বাড়িতে এসে ঢোকে। তারপর না, ঠিক আছে, ফোনে বলে বোঝাতে পারবো না, তুমি প্লিজ এখনই চলে এসো। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ গল্পটি এখানেই শেষ করলাম। কালকে নিয়ে আসবো এর পরবর্তী অধ্যায়। সাথে থাকবেন। নমস্কার।